ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগছে। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা। পর্ব 40। ধোয়া ওঠা কফির মগে কিছুক্ষণ পর পর চুমুক নিচ্ছেন রেয়ান। তার পাশেই দাঁড়িয়ে আমি। রাত তখন 12টা। বেশি রাত না হলেও ঘুমে ঢুলু ঢুলু অবস্থা আমার। আমাকে ঝিমাতে দেখে কফির মগে একবার চুমুক দিয়ে রেয়ান বললেন, ঘুম কাতুরে মরুভূমি, কাল রাতে ঘুমাওনি? প্রশ্নটা শুনে রাগ হলো। অবুঝের মতো বারবার একই প্রশ্ন করেন কেন উনি? কটমট কণ্ঠে বললাম, আমার এই অবস্থা আপনার জন্যই হয়েছে। ভুলে গেছেন? কাল রাতে নিজে তো আরাম করে ঘুমিয়েছেন আমার কোলে। তাই নাকি? বলেই আবারও চুমুক দিলেন মগে। এক নিঃশ্বাসে পুরো কফি শেষ করে মগ রেখে দিলেন টেবিলে। তারপর হাত টেনে ধরলেন আমার। রুমে নিয়ে বিছানায় বসিয়ে দিলেন। নিজে বসলেন আমার পাশে। পরপরই আমার কোলে শুয়ে চোখ বন্ধ করে বললেন, কালকের মতো আজকেও ঘুমাবো তোমার কোলে। ঘুম পাড়িয়ে দাও। কুইক। নিঃসংকোচ আবেদন। রেগে বললাম, আপনি কি বাচ্চা নাকি যে আপনাকে ঘুম পাড়িয়ে দিতে হবে? নিজে নিজে ঘুমানোর চেষ্টা করুন আর আমাকে আমার রুমে যেতে দিন। ভ্রু কুঁচকে তার প্রশ্ন, এটা কি তোমার রুম না? না, আমার রুম আপনার এক ঘর পরেরটা। রিয়ানের ভ্রু আরও কুঁচকে গেল। আমার চুল টেনে ধরে বললেন, আমি তোমার কে? আশ্চর্য, উনি জানেন না উনি আমার কে? ওনার শক্ত বাঁধন থেকে নিজের চুল ছাড়াতে ছাড়াতে বললাম, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। উত্তর দাও, ছেড়ে দেব। আমি হতাশ ভঙ্গিতে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, আপনি আমার বিয়ে করা ভাই। সঙ্গে সঙ্গে আমার চুল আরও শক্ত করে ধরে ধমক দিয়ে বলে উঠলেন উনি, কি বললে? তীব্র ধমকে চোখ কুঁচকে ফেললাম। তার দিকে তাকিয়ে প্রথমেই ওনার রেগে যাওয়া চেহারা ভেসে উঠল সামনে। রাগে নাক লাল হয়ে গেছে তার। চোখ তীক্ষ্ণ করে রেখেছেন। একটু হাসার চেষ্টা করে বললাম, আমার বর হন। তীক্ষ্ণ দৃষ্টিতে তবুও তাকিয়ে রইলেন রেয়ান। চুলের বাঁধন একটু হালকা করে গম্ভীর গলায় বললেন, তাহলে এই রুমটা কার? আপনার। এই আমিটা কার? আমার। কথাটা বলেই হকচকিয়ে গেলাম। মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা। প্রবল অস্বস্তিতে মাথা নিচু করে ফেললাম আমি। রেয়ান মুচকি হাসলেন। আমার এক হাত নিজের দু হাতের মাঝে নিয়ে বললেন, আমি যেহেতু তোমার, তাহলে এই রুমটাও তোমার, তাই না? জবাব দিলাম না। উনি আবারও হাসলেন। উঠে বসলেন হঠাৎ। কানে ফিসফিসিয়ে বলে উঠলেন, তোমাকে এখন মারাত্মক সুন্দর লাগছে জানো? নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে বড্ড ভুল করেছ মরুভূমি। আমার যে ভুল কিছু করতে ইচ্ছে করছে। এই ভুল কিছুটা করার আগেই চলে যাও রুম থেকে। পরে শত গালি দিলেও ভুল শুধরাতে পারবে না।
অ্যান্ড ইউ নো হোয়াট, একবার ভুল করলে সে ভুল আমি বারবার করি। চোখ বড় বড় করে তাকালাম রিয়ানের দিকে। সে দিব্যি হাসছেন। আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে বেরিয়ে গেলাম রুম থেকে। অতিরিক্ত লজ্জায় নিজেকে কেমন পাগল পাগল লাগছে, অথচ আমাকে জ্বালাতে পেরে সে হাসছেন। সকালে ঘুম ভাঙতেই আবদ্ধ নিজেকে সোফায় আবিষ্কার করে। কাল রাতে ছাদ থেকে এসে যখন দিঘিকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে আবদ্ধ, তখন নিজের অপরাধ বোধের কারণে দিঘির পাশে বিছানায় ঘুমাতে পারেনি সে। সারা রাত রুমে পায়চারি করেছে। দিঘিকে বলা তার আজকের কথাগুলো বিবেক বুদ্ধি সবটা দিয়ে বিচার করেছে। নিজের ভুলও বুঝতে পেরেছে আবদ্ধ। শেষে ঘুম চলে আসায় সোফায় এসে ঘুমিয়েছে আবদ্ধ। ঘুম ভাঙতেই প্রথমে এ ঘটনাগুলো মনে ছিল না তার। নিজেকে সোফায় আবিষ্কার করে চমকে গিয়েছিল সে। পরে আস্তে আস্তে সব মনে পড়ে যায় আবদ্ধর। সোফায় শুয়ে ঘাড় ব্যথা হয়ে গেছে তার। ঘাড়ে এক হাত রেখে উঠে বসে আবদ্ধ। বিছানায় চোখ যেতেই দিঘিকে দেখতে পায়। বিছানায় চোখ যেতেই দিঘিকে দেখতে পায় না। রুমের আশেপাশে তাকিয়ে বারান্দায় উকি দিয়ে দিঘিকে খোঁজার চেষ্টার মাঝেই খট করে একটা শব্দ এলো কানে। ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এসেছে দিঘি। তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে মুছতে আবদ্ধের দিকে চোখ যেতেই প্রায় সাথে সাথে আবারও চোখ ফিরিয়ে নেয় সে। বারান্দায় চলে যায়। এতে আবদ্ধের অপরাধবোধ যেন আরও বেড়ে যায়। নিজের কাজের জন্য সে অনুতপ্ত। চাইলে বারবার ক্ষমা চাইবে দিঘির কাছে, কিন্তু দিঘির এই ইগনোর জিনিসটা কিছুতেই সহ্য করতে পারছে না সে। দ্রুত পায়ে চলে যায় দিঘির কাছে। বারান্দায় দিঘির ঠিক পেছনে দাঁড়িয়ে করুণ স্বরে বলে, সরি দিঘি। হঠাৎ আবদ্ধের কণ্ঠ শুনে চমকে যায় দিঘি, তবে তা প্রকাশ করে না। আগের মতোই নিশ্চুপ থাকে। আবদ্ধ এবার অধৈর্য হয়ে ওঠে। দিঘিকে পেছন থেকে জড়িয়ে ব্যগ্র কণ্ঠে বলে, আই এম রিয়েলি রিয়েলি সরি দিঘু, প্লিজ ক্ষমা করো আমায়। আমি আমার আচরণের জন্য অনুতপ্ত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল দিঘির গালে। এক ঝটকায় আবদ্ধকে নিজের থেকে সরিয়ে ফেলল সে। আবদ্ধ আগের চেয়েও দ্বিগুণ করুণ কণ্ঠে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না দিঘু? আমি সত্যি অনুতপ্ত আমার কাজে আচরণে। আর কখনো এমন হবে না, বিশ্বাস করো। এক হাতে নিজের চোখের পানি মুছে ফেলে দিঘি। আবদ্ধর মুখোমুখি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, বিশ্বাস তো ভেঙে ফেলেছেন আপনি। কিভাবে বিশ্বাস করব? কথা বলতে কষ্ট হচ্ছে দিঘির।
লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে আবারও বলল, জানেন আবদ্ধ, যখন আমি প্রেগনেন্সির কথা জেনেছিলাম কতটা খুশি হয়েছিলাম। ভেবেছিলাম আমার প্রেগনেন্সির কথা শুনে আপনিও অনেক খুশি হবেন। সিনেমার নায়করা যেভাবে নায়িকার প্রেগনেন্সির কথা শুনে নায়িকাকে কোলে তুলে নিয়ে সারা রুমময় ঘুরে বেড়ায়, আপনিও ঠিক তেমন করবেন। অথচ আমার সব আশায় পানি ঢেলে দিলেন আপনি। আপনাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি যে সবচেয়ে বড় সারপ্রাইজ পেয়ে গেছি আবদ্ধ। শেষের কথাটুকু বলার সময় তাচ্ছিল্যের সঙ্গে হাসল দেখি। আবদ্ধ নির্বাক চেয়ে রইল। এসব কথায় তার অপরাধ বোধ যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। দিঘি কান্না মিশ্রিত কণ্ঠে আবার বলল, একটা অনুরোধ রাখবেন আবদ্ধ? পারলে আমার সামনে কম আসার চেষ্টা করবেন। আপনাকে দেখলে আমার কষ্ট হয়। অশ্রুসিক্ত নয়নে রুম ত্যাগ করল দিঘি। আবদ্ধের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 41। বাড়ির একটু পাশেই এক বিরাট নদীর পাড় আছে। সেখানে ঘুরতে গিয়েছি আমরা। ভেবেছিলাম জমিয়ে আড্ডা আনন্দ করব, কিন্তু রেয়ান নামক ব্যক্তিটি আমার সব আশা মাটি করে দিল। গালে হাত দিয়ে গাছের সঙ্গে হেলান দিয়ে বসে আছি আমি। আমার সামনে কিছু দূরে রেয়ান দাঁড়িয়ে আছেন। ফোনে কথা বলতে ব্যস্ত উনি। যাওয়ার আগে কড়া কণ্ঠে আদেশ দিয়ে গেছেন, এক পাও যদি এখান থেকে নড়ছ তো পা ভেঙে ফেলব। বাধ্য আমি তাই বসে আছি। আমার পাশে ইয়াসিন, মেহরুন আর সবুজ ভাইয়া। আমাকে এভাবে বসে থাকতে দেখে ইয়াসিন ভাইয়া খোঁচা মেরে বললেন, আহারে মেরু, জীবন তো শেষ তোর। বরের বকা খাইতে খাইতেই জোয়ান বুড়া সব বয়স পার করবি তুই। উফ, কি দুঃখ। কথাটুকু বলেই থামলেন ইয়াসিন ভাইয়া। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। সেদিকে পাত্তা না দিয়ে নিজের মাথার পেছনে এক হাত রেখে অ্যাটিটিউড নিয়ে ভাইয়া বললেন, আমারে দেখ, কত ভালো প্রেমিক আমি। কুহুর কাছে জিজ্ঞেস করে দেখিস, রিপোর্ট ভালো পাবি। সঙ্গে সঙ্গে ইয়াসিন ভাইয়ার পিঠে চড় মারলাম আমি। ভাইয়া মুখ ফুলালেন, কাঁদো কণ্ঠে বললেন, তুই আমাকে মারলি? সবুজ ভাইয়া জবাব দিলেন না। তোমাকে আদর করেছে, ভালো লেগেছে তো? মুখ আরও ভুলিয়ে ফেললেন ইয়াসিন ভাইয়া। মেহরুন হেসে উঠল। গোমরা মুখে চুলে হাত বুলাতে বুলাতে ভাইয়া বললেন, আমি এমন কি বলেছি যে আমাকে এভাবে খোঁচা মারছিস তোরা? বনগুলো তো বান্দর ছিলই, এখন তুমিও যোগ দিয়েছ সবুজ ভাইয়া। এটা কিন্তু ঠিক করনি। সবুজ ভাইয়া মুচকি হাসলেন। বান্দর বলায় রেগে গেল মেহরুন। দু হাতে ইয়াসিন ভাইয়ার চুল শক্ত করে টেনে ধরল। ঝাঁঝালো কণ্ঠে বলল, বেয়াদব, ছোট মন্দের বান্দর বলিস? লজ্জা করে না? চুল টানা ইয়াসিন ভাইয়ার কষ্ট হচ্ছে না একটুও, বরং অতি আরামে উনি আধো আধো চোখ বন্ধ অবস্থায় মুখে হাসি ফুটিয়ে বলে উঠলেন, আহা কি আরাম, এভাবেই টানতে থাক মেহরুন না, ভাল লাগছে। মেহরুনের হাত থেমে গেল।
বিস্ময়ে মুখ হা হয়ে গেল তার। মেহেরুন কি করতে চেয়েছে আর কি হচ্ছে? রাগের পাশাপাশি এবার বিরক্ত হলো মেহেরুন। শরীরের সর্বশক্তি দিয়ে ইয়াসিন ভাইয়ার চুল টানার পরও ভাইয়ার একই কণ্ঠ, আহা এত আরাম কোথায় রাখি আমি? আরেকটু জোরে টান মেহেরুন। রাগে দুঃখে এবার কেঁদে দেওয়ার উপক্রম মেহেরুনের। সবুজ ভাইয়ার হাত টেনে উঠে দাঁড়ালো সে। সামনে এগোতে এগোতে রাগী কণ্ঠে বলে উঠল, চুল নাকি রড? এত জোরে টানার পরেও বলে ব্যথা পাচ্ছে না, গন্ডার কোথাকার। কথাটা কানে পৌঁছলো ইয়াসিন ভাইয়ার। সে নির্লজ্জের মতো হেসেই চলেছেন, যেন মেহেরুনকে সায়স্তা করতে পেরে তিনি বড্ড আনন্দিত। প্রায় 5 মিনিট পর রেয়ান কথা শেষ করে আসলেন আমার কাছে। চোখ তীক্ষ্ণ করে ইয়াসিন ভাইয়ার দিকে কিছু একটা ইশারা করতেই ভাইয়া দাঁত কেলিয়ে হাসেন একবার। পরপর ধীর পায়ে মেহেরুনদের কাছে চলে যান। সঙ্গে সঙ্গে আমার পাশে বসে পড়েন রেয়ান। আমি একটু সেটে বসি। তা দেখে ডান ভ্রু কুঁচকে তাকান রেয়ান। আমার কাছে এসে বসেন তৎক্ষণাৎ। এবার সরে বসলাম না, চুপ রইলাম। উনি ফোন পকেটে রাখলেন, আর চোখে তাকিয়ে বুঝতে পারলাম উনি বিরক্তিকর চাহনি নিয়ে তাকিয়ে আছেন সামনের দিকে। আমার নিশ্চুপ থাকাটা যেন ওনার বিরক্তির কারণ। তাও বুঝতে পারছি উনি কিছুক্ষণ বসে রইলেন ওভাবেই। হাল ছেড়ে খানিকটা কেসে উঠলেন। তবুও নিশ্চুপ আমি। ওনার ভ্রুটা আরও কুঁচকে গেল। আমার গা ঘেঁষে বসে ঘাড় কাত করে তাকালেন আমার দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, চড় দেব। অভিমানটা আরও তীব্র হলো যেন। যেখানে ওনার উচিত আমার অভিমান ভাঙানোর, সেখানে উনি আমাকে চড় মারতে চাইছেন। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম। উনি আরও গম্ভীর গলায় বললেন, কথা বলবে না বলে ডিসাইড করেছো? ভালো, এখন চটটা দিয়ে দেই আমি। কোন গালে দেব? এবারও যখন কিছু বললাম না আমি, তখন আমার গাল টেনে ধরলেন উনি। ব্যথা পেলাম খানিকটা। ওনার হাত সরাতে চাইলে আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলেন উনি। আমি থমকে যাই। একটু আগেও যে গম্ভীর ভাবটা ছিল সেটা একদম শান্ত হয়ে যায় ওনার। বড় বড় নিঃশ্বাস ফেলছেন উনি। অবাক হয়ে বললাম, কি হয়েছে আপনার, খারাপ লাগছে? বাসায় যাবেন? উনি মাথা দুলিয়ে না জানালেন। মৃদু স্বরে বললেন, তোমার কোলে একটু মাথা রাখি মরুভূমি। আকুতি ভরা তার কণ্ঠ। আমার প্রচুর মায়া হলো। অথচ প্রতিবারই উনি আমার কোলে বিনা পারমিশনে মাথা রেখে শুয়ে পড়েন। আজ কি হলো ওনার? শরীর বেশি খারাপ কি? আস্তে করে বলি, খারাপ লাগলে চলুন বাসায় চলে যাই। এখানে কি ভাবি কি? উনি উত্তর দিলেন না। এবার আশেপাশের মানুষদের তোয়াক্কা না করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়েন। অদ্ভুতভাবে আমিও তার চুলে হাত বুলাতে শুরু করি। সে অনেকক্ষণ চুপ থাকেন। হঠাৎই শান্ত স্বরে বলে ওঠেন, আমার বুক ভারী হয়ে আসে মরুভূমি। আবদ্ধের জন্য চিন্তা হয়, ছেলেটা অবুঝ। যেখানে আমি সিগারেট দেখতেই পারি না, সেখানে আমার নিজের ছোট ভাই সেই অখাদ্য জিনিস খেয়ে থাকে। অবাক হয়ে তাকালাম রেয়ানের দিকে। আবদ্ধ ধূমপান করে, কথাটা বিশ্বাস করতে পারছি না। একরাশ বিষয় নিয়ে রেয়ানের পরবর্তী কথা শুনতে তাকিয়ে রইলাম ওনার দিকে। কিছু সময় চুপ থেকে উনি আবারও বললেন, দিঘি প্রেগনেন্ট মরুভূমি। শুধুমাত্র নিজের ক্যারিয়ারের জন্য আবদ্ধ তাকে অ্যাবর্শন করতে বলেছে। এ নিয়ে ওদের মাঝে ঝগড়া হয়েছিল বা এখনো হচ্ছে। ভাই হিসেবে যতটুকু আমার করার ছিল আমি করেছি।
ওকে বুঝিয়েছি। আবদ্ধও নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু দিঘি অভিমান করে আছে এখনো। করারই কথা। আবদ্ধ চেষ্টা করছে দিঘিকে মানাবার। এজন্যই আজকে আমাদের সাথে ঘুরতে আসেনি তারা। বাসায় থেকে সারপ্রাইজ দেবে দিঘিকে। একটু আগে এ নিয়েই কথা হয়েছে আমার সঙ্গে আবদ্ধর। দিঘির জন্য সারপ্রাইজ তৈরি করে ফেলেছে সে। সব ঠিকঠাকই আছে, কিন্তু তবুও চিন্তা হচ্ছে আমার। মনে হচ্ছে আমি ভাই হয়ে কিছু করতে পারছি না ওদের জন্য। দীর্ঘশ্বাস ফেললেন রেয়ান। সঙ্গে সঙ্গে আমিও। ওনার চুলে আলতো হাত বুলাতে বুলাতে বললাম, আপনার ধারণা ভুল রেয়ান। ভাই হিসেবে যতটুকু করার আপনি করেছেন। আবদ্ধকে সঠিক ভুল বুঝিয়েছেন, শাসন করেছেন, এবং আবদ্ধও সেটা গ্রহণ করেছে। ভাই হিসেবে এর চেয়ে বেশি কী বা করার আছে আপনার? আপনি আপনার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন রিয়ান, তাই নিশ্চিন্তে থাকুন। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। রেয়ান কিছু বললেন না। এক হাতে আমার হাত শক্ত করে ধরে রইলেন। দিঘি নিচে মেজো চাচির রুমে আছে। এ সুযোগে বেলুন, মোমবাতি এবং কিছু বেবিদের ছবি দেয়ালে আটকিয়ে রুমটাকে সাজিয়ে ফেলেছে আবদ্ধ। সাজানো শেষ হওয়ার কিছুক্ষণ বাদে দিঘির আসার আওয়াজ শেষে দরজার এক কোণে লুকিয়ে যায় আবদ্ধ। ক্রমশই দিঘির পায়ের শব্দ রুমের কাছাকাছি চলে আসছে। দিঘি রুমে ঢুকেই দরজার আড়াল থেকে বের হয়ে দিঘিকে চমকে দেয় আবদ্ধ। ভৌ শব্দটা অনেকটা উচ্চস্বরে বলায় ভয় পেয়ে যায় দিঘি। বুকে দুহাত চেপে বিস্ফোরিত চোখে আবদ্ধের দিকে বড় বড় নিঃশ্বাস ফেলে তাকিয়ে আছে দিঘি। আবদ্ধ খানিকটা ঘাবড়ে যায়। দিঘির দিকে এক কদম এগিয়ে এসে উত্তেজিত গলায় বলে, সরি দিঘু, আমি বুঝতে পারিনি তুমি এতটা ভয় পাবে। প্রবল ক্ষোভে দিঘি বলে ওঠে, আপনি তো সব কিছুই না বুঝে করেন, তাই না আবদ্ধ? আবদ্ধ জবাব দিতে পারে না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রুমের চারিদিকে এবার নজর যায় দিঘির। এত এত সাজসজ্জা আর বন্ধুদের এত সাজসজ্জা আর বাবুদের ছবি দেখে বুকটা যেন আরও ফেটে যায় তার। কান্না আসতে চায়, কিন্তু কাঁদে না সে। গম্ভীর ভাব নিয়ে কঠিন কণ্ঠে বলে, এমন বাজে অবস্থা করেছেন কেন রুমের? আমার মেজাজ খারাপ হচ্ছে, দ্রুত এগুলো পরিষ্কার করুন। আমি বারান্দায় যাচ্ছি। এসে যেন দেখি সব পরিষ্কার করে ফেলেছেন বলে চলে যায় দিঘি। আবদ্ধ কিছু বলতে গিয়েও পারে না। নিজের প্রতি প্রবল রাগ হয় তার। অতিরিক্ত রাগে ধূপধাপ আওয়াজ করে রুম পরিষ্কার করতে থাকে সে। বারান্দা থেকে সবই শুনতে পায় দিঘি। কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে শুধু। একটু শাস্তি পাওয়া প্রয়োজন আবদ্ধর, একটু হলেও প্রয়োজন। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখিকা ঈশানুর তাসফিয়া মীরা, পর্ব 42। সকালটা বৃষ্টিময়। ঘন ঘন কালো মেঘ ছেয়ে গেছে পুরো আকাশ। এক অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই সৌন্দর্যের এক কোণে রয়েছে তীব্র বিষণ্ণতা। সেই বিষণ্ণতা ঘিরে ধরেছে দিঘি আর আবদ্ধকে। স্বল্প সময়ে ঘটে যাওয়া কিছু বিভীষিকা মুহূর্ত সারা জীবনের জন্য তাদের মনের দাগ কেটে গেছে। ব্যাপারটা অদ্ভুত হলেও সত্য। বাস্তবতা বিকালের মধ্যভাগ। সোফায় বসে হাতঘড়ি পড়ছে আবদ্ধ। দিঘি মুমূর্ষভাবে বিছানার এক কোণে পা ঝুলিয়ে বসে আছে। দৃষ্টি তার নত। সেদিকে কিছু পলক তাকিয়ে আবদ্ধ শান্ত গলায় বলল,
বসে আছো কেন? উঠো, রেডি হও, দেরি হয়ে যাচ্ছে তো। দিঘি শক্ত কণ্ঠে বলল, যাব না আমি। আবদ্ধ ভ্রু কুঁচকে বলল, যাবে না মানে? কেন যাবে না? ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি, দেরি হচ্ছে। দিঘি তাচ্ছিল্যের সঙ্গে হাসল। পরপরই গম্ভীর স্বরে বলল, কেন নিয়েছেন? আমার সন্তানকে খুন করতে? রাগে চোয়া শক্ত হয়ে এলো আবদ্ধর। সে তো তার কর্মে অনুতপ্ত, তাই না? ক্ষমাও চেয়েছে দিঘির কাছে। তাহলে কেন দিঘি বারবার এসব বলে রাগিয়ে তুলছে তাকে? রাগ দমিয়ে শান্ত থাকতে চাইল আবদ্ধ। চোখ খিচে ঢোক গিলল একবার। নমনীয় কণ্ঠে বলল, দেখো দেখি, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। এসব বলে আমার মনটা আরও বিষিয়ে দিও না। চলো ডাক্তারের কাছে যাব। দিঘির আগের মতোই দৃঢ় কণ্ঠ, যাব না বলেছি। এবার ধমক দিয়ে উঠল আবদ্ধ, কি শুরু করেছো কি? কেন যাবে না? নিজে চিন্তা না করো, বাঁচার কথা তো একবার ভাববে। কেন এমন জেদ করছো? আমি তো ক্ষমা চেয়েছি। দিঘি চোখ তুলে তাকালো আবদ্ধের দিকে। জলে ভরপুর দিঘির চোখ। আবদ্ধর বুক মোচড় দিয়ে উঠল। দিঘির কাছে এগিয়ে যেতে চাইলে হাত উঁচিয়ে বাধা দিল দিঘি। বেশ কঠিন গলায় বলল, আমি জেদ করছি না আবদ্ধ, আপনাকে শাস্তি দিতে চাইছি মাত্র। যেন এরপর থেকে আমার সঙ্গে বাজে ব্যবহার করতে দুবার ভাববেন আপনি। আবদ্ধ গোপনে দীর্ঘশ্বাস ফেলল। দিঘির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল সে। দিঘির হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে করুণ কণ্ঠে বলল, আই এম রিয়েলি সরি দিঘু, প্লিজ ফরগিভ মি। আমি সত্যি অনুতপ্ত। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো খারাপ ব্যবহার করব না তোমার সাথে। তুমি আমাদের ছোট্ট অংশ মিলে সারা জীবন হাসি খুশি থাকব। শুধু একবার ক্ষমা করে দাও দিঘু, প্লিজ। দিঘি বড় একটা নিঃশ্বাস নিল। কাপা কণ্ঠে বলল, আমার এসব ভালো লাগছে না আবদ্ধ, উঠে বসুন। আবদ্ধ উঠল না, ঠায় বসে রইল। দিঘি এবার জোর গলায় বলল, আমার মেজাজ খারাপ হচ্ছে আবদ্ধ, কথা শুনছেন না কেন? আবদ্ধ স্নিগ্ধ মায়াময় এক চাহনিতে তাকালো দিঘির দিকে। আকুতি ভরা সেই মুখ দেখে আর কিছু বলতে পারল না দিঘি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দিকে যেতে যেতে দৃঢ় গলায় বলল, অপেক্ষা করুন, রেডি হয়ে আসছি। কথাটা বলার সময় একবারও আবদ্ধের দিকে তাকালো না দেখি, অথচ আবদ্ধ তাকিয়েছিল পুরোটা ক্ষণ। বিষণ্ণতায় ডেবে থাকা আনন্দ প্রকাশ হলো এবার। ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল আবদ্ধর। রাত 11:30। বারান্দায় দাঁড়িয়ে আছি আমি। মস্তিষ্কে কিছু একটা ভেবে চলেছি লাগাতার। কিভাবে কি করব? ফ্রিজে একটা কেক বানিয়ে রেখেছিলাম, ওটা সাজালে কেমন হয়? মন্দ হয় না। দেয়াল ঘড়ির দিকে আবারও তাকালাম। 11:37 বাজে। সময় নেই বেশি। তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে ছুটলাম আমি। ফ্রিজ থেকে চকলেট কেক বের করে জেমস আর চকো দিয়ে সাজালাম কেকটা। দেখতে সুন্দরই লাগছে। সাজানো শেষে আবারও তাকালাম ঘড়ির দিকে। 11:55। একদমই সময় কম এখন। আর 5 মিনিট পর রেয়ানের জন্মদিন। কথাটা মেহরুন আজ ডাইনিং টেবিলে রাতের খাবার খাওয়ার সময় বলেছিল আমায়। জানতাম না আমি, এখন যেহেতু জানি, কিছু তো করতেই হয়, তাই না? কেক নিয়ে দ্রুত পায়ে চলে এলাম রেয়ানের রুমের সামনে। দরজার কাছে এসেই দাঁড়িয়ে গেলাম। হালকা ধাক্কা দিতেই আধোভাবে খুলে গেল দরজা। দ্বিধাবোধ করছি, ঢুকবো কি ভিতরে?
পরক্ষণে মনে হলো সময় বেশি নেই, সুতরাং ভনিতা না করে ঢুকে পড়লাম রুমে। রুমের আলো নেভানো হলেও ড্রিম লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সম্পূর্ণ রুমটা। সঙ্গে রেয়ানের ঘুমন্ত মুখটাও ফুটে উঠেছে সামনে। ঠোঁট উঁচু করে আছে ডুনি। হালকা মুচকি হাসলাম। তার কাছে এগিয়ে গিয়ে টেবিলে কেকটা রেখে দিলাম। খানিকটা ঝুঁকে তাকে ডাকতে লাগলাম। শুনছেন রেয়ান, উঠুন। উনি নড়ে চড়ে উঠলেন। আধো চোখে তাকালেন আমার দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, এত রাতে এখানে কি? ডিড ইউ মিস মি? ওনার কথায় জবাব দেওয়ার মতো ভাষা খুঁজে পেলাম না আমি। চুপ রইলাম। উনি একটু সরে শুলেন। ইশারায় নিজের পাশে বসতে বললেন আমাকে। আমি দ্বিধান্বিতভাবে বিছানার এক কোণে বসতেই আচমকা আমাকে টেনে নিজের পাশে শুইয়ে দিলেন। চমকে গিয়ে কিছু বলতে নিলে মুখ চেপে ধরলেন আমার। ঘাড়ে মুখ রেখে ঘুমু ঘুমু কণ্ঠে বললেন, ডোন্ট সাউন্ড, ঘুমোতে দাও, নিজেও ঘুমাও, বলেই মুখ থেকে হাত সরিয়ে ফেললেন। কোমর জড়িয়ে ধরলেন আমার। কেঁপে উঠলাম। খানিক বাদে যখন বুঝতে পারলাম উনি নিজের নাক আমার ঘাড়ে ঘষছেন, তখন আরও জমে গেলাম যেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ছাড়ুন। কথাটা ছিল উনি জবাব দিলেন না। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে আমি বললাম, হ্যাপি বার্থডে রেয়ান। উনি আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরলেন আমায়। বললেন, 3 মিনিট দেরি করেছো তুমি। হকচকিয়ে গেলাম আমি। পরক্ষণেই রাগ হলো আমার। কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানালে কেউ কি এমন করে কথা বলে? কিন্তু উনি কি সুন্দর করে বলে দিলেন, 3 মিনিট দেরি করেছো তুমি। তো কি হয়েছে, সবার আগে তো উইশ করেছি। রেগে গিয়ে বললাম, টেবিলে কেক রেখেছি, খেয়ে নেবেন। এখন ছাড়ুন আমাকে, আমার রুমে যাব আমি। যেতে হবে না, আমার সঙ্গে ঘুমাও। যদি বলি না তখন? থাপ্পড় খেতে না চাইলে বকবকানি বন্ধ করো। নাক ফুলিয়ে বললাম, আপনি সব সময় এমন করেন, আমার স্বভাব। আপনি একটা পাগল। ধন্যবাদ। এ কথার পিঠে আর কিছু বলতে পারলাম না। পাগল বলায় যে কিনা গর্ববোধ করে, ধন্যবাদ জানায়, তার সাথে কথা বলার কোনো মানেই হয় না। চুপ রইলাম। 1 মিনিট, 2 মিনিট করে অনেকক্ষণ। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। উনি ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। হয়তো ঘুমিয়ে গেছেন। মৃদু স্বরে ডাকলাম ওনাকে। উনি ঘুমের মাঝেই জবাব দিলেন, নমনীয় কণ্ঠে বললাম, আপনার জন্য কেক এনেছি, খাবেন না? এবারও ঘুমু ঘুমু কণ্ঠে তার জবাব সকালে, না, আমি এত কষ্ট করে বানিয়েছি, আপনার এখনই খেতে হবে। এবার আর জবাব দিলেন না উনি। শত ডাকার পরেও না, উল্টো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলেন। শান্তির ঘুম যাকে বলে। দীর্ঘশ্বাস ফেললাম আমি। তার মায়ার আগে থেকেই জড়ানো আমি, এখন সেটা আরও দৃঢ় হচ্ছে যেন। আলতো হাতে তার চুলে হাত বুলাতে লাগলাম। একসময় আমিও যে কখন ঘুমিয়ে গেলাম টেরই পাইনি। চলবে।